গল্পের নাম বৃষ্টি আসুক মনের শহরে। কলমে ফাবিহা বুশরা নিমু। গল্পের নবম অংশ। ৫টার সময় মাহিম রুশিতাদের বাড়ি আসলো। পুরো বাড়ি নীরব হয়ে আছে। রায়হান হাসানকে বারান্দায় শুয়ে রাখা হয়েছে। আহসান এবং আফরোজা বেগম তার পাশে বসে আছে। জোর করেও রায়হান হাসানকে হসপিটালে নিয়ে যাওয়া যায়নি। আহসান ডক্টর এনে বাড়িতে দেখিয়েছে। মাহিম ছুটতে ছুটতে এসে বলল, আমাকে ক্ষমা করে দিন, তখন আমার ওভাবে চলে যাওয়া ঠিক হয়নি। কিন্তু কি করব বলুন, মায়ের অসুস্থতার খবর পেয়ে ঠিক থাকতে পারিনি। আপনারা চিন্তা করবেন না, আমি রুশিতাকে বিয়ে করব, সে কোথায় ডাকুন রাত ফুরানোর আগেই বিয়ে করব। মা এখন একটু সুস্থ আছে, আমি একটুও দেরি করিনি। রুশিতাকে বিয়ে করার জন্য চলে এসেছি। আহসান তাচ্ছিল্য করে বলল, তুমি বড্ড দেরি করে ফেলছ মাহিম। তুমি আমার বোনটার কদর করতে পারোনি। তুমি মায়ের জন্য ছুটে গিয়েছ, তাতে আমার আফসোস নেই। তবে তুমি যাওয়ার আগে দৌড়ানোর সময় বলে যেতেই পারতে, রুশিতা, আমি তোমাকে বিশ্বাস করি। আমি তোমাকেই বিয়ে করব। তুমি তোমার জন্য অপেক্ষা করবে, মা একটু সুস্থ হলেই আমি ফিরে আসব। কিন্তু তুমি তা করনি। রুশিতাকে বিপদের মুখে ফেলে দিয়ে অবিশ্বাস্যের দৃষ্টি উপহার দিয়ে রুশিতাকে ফেলে চলে গিয়েছিলে। সবাই যখন রুশিতাকে কথার আঘাতে মাটিতে পিষে ফেলছিল, তখন অরুণ নামক অসভ্য ছেলেটা এসেছিল, আমাদের পাশে দাঁড়িয়েছিল। একা একা রুশিতার জন্য লড়াই করেছে। তাকে বিয়ে করে স্ত্রীর সম্মান দিয়েছে। অরুণকে আমি ভালো করে জানি, রুশিতার সাথে তার সম্পর্ক ভালো না হলেও সে নারীদের কখনো অসম্মান করে না। রুশিতার বিয়ে হয়ে গিয়েছে, তুমি রুশিতাকে ভুলে যাও, ওর জীবনটা আর নষ্ট করতে এসো না, বাড়ি ফিরে যাও। আহসানের কথা শেষ হওয়ার সাথে সাথে মাহিম ধপ করে মাটিতে বসে পড়ল। মাথায় হাত রেখে বলল, আমি অস্বীকার করব না। আমি কিছুক্ষণের জন্য রুশিতাকে অবিশ্বাস করেছিলাম। কিন্তু আমার ভুল ধারণা হসপিটালেই ভেঙে গিয়েছে। আজকাল প্রযুক্তির মাধ্যমে কত কিছু করা যায়। আমি রুশিতাকে মেসেজ করেছিলাম, কিন্তু রুশিরা রিপ্লাই করেনি। তারপর ফোনও করেছি, কিন্তু ফোন ধরেনি। তুমি শুরুটাই অবিশ্বাস দিয়ে করতে চেয়েছিলে মাহিম। তুমি মনে হয় রুশিতার জন্য সঠিক পুরুষ ছিলে না। তাই বোধহয় রুশিতার বিয়ে তোমার সাথে হয়নি। বাড়ি ফিরে যাও, বাবার পছন্দমতো মেয়ে দেখে বিয়ে করে নিও। মাহিমের বুকের মধ্যে জলে পড়ে যাচ্ছে। তীব্র যন্ত্রণায় ভেতরটা হাহাকার করে উঠছে। দুচোখ লাল হয়ে গিয়েছে। সে উঠে ফোন বের করে পাগলের মতো রুশিতাকে ফোন করতে লাগল। নিদ্রাহীন রজনী পার হয়ে গেল রুশিতার। অরুণ তার পাশেই শান্তিতে ঘুমোচ্ছে। রুশিতা অরুণের দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল। বাবার ওপর রাগ করে বিয়ে করে নিয়েছে, কিন্তু যার সাথে মনের মিল নেই তার সাথে সারা জীবন থাকা সম্ভব নয়, অসম্ভব ব্যাপার। তাদের মাঝে মনের মিল কখনো হবে না, সেটা রুশিতা ভালো করে জানে। একটা চাকরি খুঁজবে, সে চাকরি পেলেই অরুণকে বলবে অরুণ কি চায়। সে জানে অরুণ বিচ্ছেদ চাইবে। তাদের বিচ্ছেদের আগেই তাকে একটা মাথা গোজার ঠাঁই খুঁজে নিতে হবে। কিন্তু এই বাড়ির একটা মানুষও তাকে সহ্য করতে পারে না। বাড়ি থেকে বের হয়ে চাকরি খুঁজতে কিভাবে? রুশিতা উঠে বসল, দুই হাঁটু ভাঁজ করে সেখানে গাল রেখে চিন্তা করছে। হঠাৎ করে রুশিতার নজর গেল ব্যাগের ওপর রাখা ফোনের দিকে। রুশিতা ফোনের কাছে গেল। মাহিমের নামটা ফোনের স্ক্রিনে ভাসছে। রুশিতা ফোন ধরবে না বলে ঠিক করে নিয়েছে। কিন্তু তার বিয়ের আগ মুহূর্তে আসা মেসেজগুলো দেখে ফোন কানে ধরল, সাথে সাথে মাহিমের আর্তনাদ ভেসে এলো। তুমি আমাকে অন্য কারো সাথে দেখার যন্ত্রণা দিলয়া কেন, রুশিতা? আমার দম বন্ধ হয়ে আসছে। তুমি আমার কাছে চলে আসো। বিয়ে হয়েছে তো কি হয়েছে, আমি তোমাকে সবভাবেই গ্রহণ করব। তুমি অরুণকে তালাক দাও, আমাদেরও সংসার হবে। শুধু তুমি ফিরে এসো। তা হয় না মাহিম ভাই। কেন হয় না রুশিতা? অরুণ আমার স্বামী, তাকে আমি তিন কবুল বলে স্বামী হিসেবে গ্রহণ করে নিয়েছি। সে না চাওয়া অবধি আমার তরফ থেকে কখনো বিচ্ছেদ শব্দটা আসবে না। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি রুশিতা। ভাগ্যিস আপনি আমাকে ভালোবাসেন মাহিম ভাই। আমি আপনাকে ভালোবাসিনি, যদি বাসতাম তাহলে আমার লাশের দাফন কার্য এতক্ষণে শুরু হয়ে যেত।
আপনার প্রতি আমার ভালো লাগার অনুভূতি তৈরি হয়েছিল, তাই এত খারাপ লাগছে। যদি আপনাকে ভুল করেও ভালোবেসে ফেলতাম, তাহলে আমি এতক্ষণে ধ্বংস হয়ে যেতাম। এভাবে বলো না রুশিতা, মরে যাব। কেউ কাউকে ছাড়া মরে যায় না মাহিম ভাই। তুমি বাহিরে আসো, আমি আসছি তোমাকে নিতে। আপনার সাথে আমি সারা জীবন থাকার মতো মস্ত বড় সিদ্ধান্ত নিয়েছিলাম। আপনার উন্মাদ ভালোবাসা আমার অনুভূতিকে করেছিল সুখানুভূতিময়। আমিও চেয়েছিলাম বিয়ের পর আপনাকে ভালোবাসতে। কিন্তু বিয়ের ভরা আসরে সবাই যখন আমার শরীর কলঙ্ক লেপটে দিতে ব্যস্ত, তখন আপনার দুচোখে দেখেছিলাম অবিশ্বাসের তীব্র ছায়া। আপনি আমায় বিশ্বাস করলেন না কেন মাহিম ভাই? যাকে ভালোবাসার জন্য মনকে বোঝালাম, সারা জীবন একসাথে থেকে সংসার করার ইচ্ছে পোষণ করলাম, সে আমাকে বিশ্বাস করল না, সমাজের বিষাক্ত মানুষের কাছে কথা শোনানোর জন্য রেখে চলে গেল। এক মুহূর্তের জন্য আমার মাথার ওপর ঠাঁই হয়ে দাঁড়াল না। আর যাকে আমি সবচেয়ে বেশি অপছন্দ করি, সে আমার শত্রু। আমার অসহায়ত্ব দেখে আমার শত্রুও মায়া হলো, কিন্তু আপনার মায়া হলো না মাহিম ভাই। আপনি আমাকে বিষাক্ত অনুভূতি দিয়ে ছুঁড়ে ফেলে গিয়েছিলেন। অরুণ নামক খারাপ মানুষটা আমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে আমাকে স্ত্রীর সম্মান দিয়েছে, সমাজের প্রতিটি বিষাক্ত মানুষের কথার জবাব দিয়েছে, আমার জন্য প্রতিটি মানুষের সাথে লড়াই করেছে। যে কলঙ্ক আপনার মুছে দেওয়ার কথা ছিল, সেই কলঙ্ক অরুণ মুছে দিয়েছে। আপনি বলছেন অকৃতজ্ঞের মতো তাকে ছেড়ে দিব? আমি মরলেও অরুণের কাছে মরব, পচলেও অরুণের কাছেই পচে মরব। আপনি আর আমাকে ফোন দিবেন না। যার দুচোখে আমার প্রতি এত অবিশ্বাস, সেই মানুষের সাথে আমার বিয়ে হয়নি, আমি বেঁচে গিয়েছি। ভালো সময়ে পাশে থাকা মানুষের চেয়ে খারাপ সময়ে পাশে থাকা মানুষ ঢের ভালো। আমি বিবাহিত, আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করবেন না। রুশিতা কল কেটে দিল। মাহিমের দুচোখ বেয়ে টপটপ করে পানি গড়িয়ে পড়ছে। রুশিতা তাকে বলার সুযোগ দিল না। তাকে ভুল বুঝে এভাবে রুশিতা দূরে সরে যাবে, সে এত সহজে রুশিতাকে হারাতে দিবে না। তার যদি রুশিতার পায়ে পড়তে হয়, তবে সে তাই করবে। মাহিম দৌড়াতে লাগল। সে কোথায় দৌড়ে যাচ্ছে জানে না, তার শুধু রুশিতাকে চাই, তার আর কিছু লাগবে না। রুশিতা ঘরের মধ্যে পায়চারি করছিল। অরুণ ঘুম থেকে উঠে রুশিতাকে পায়চারি করতে দেখে বলল, এভাবে দৌড়াদৌড়ি করছো কেন? আমার আসলো খিদে পেয়েছে। আমি সবকিছু সহ্য করতে পারলেও খিদা সহ্য করতে পারি না। আপনি যদি একটু খাবার এনে দিতেন। অরুণের টনক নড়ল। মেয়েটা কাল রাতে তাদের বাড়ি এসেছে, অথচ এখন পর্যন্ত তাকে খাওয়ার কথা বলেনি। লজ্জায় তার মাথা নিচু হতে চাইলেও সে দ্রুত উঠে দাঁড়াল। রুশিতার হাত ধরে টান দিয়ে বলল, চলো তোমাকে খেতে দিচ্ছি। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি শাড়ি পরে নিচ্ছি। সালোয়ার কামিজে কি সমস্যা? বিয়ের পরে মেয়েরা শাড়ি পরে, তুমি পরবে না? 2 মিনিট দাঁড়াও, ফ্রেশ হয়ে আসছি। যেখানে ভালোবাসা নেই, সেখানে বউ সাজার নাটক করার কোনো মানে হয় না। রুশিতা কিছু বলল না, সে অরুণের জন্য অপেক্ষা করতে লাগল। পরি দরজার বাহিরে থেকে ডাকতে লাগল। রুশিতা দরজা খুলবে কি না ভেবে পেল না। অরুণ যদি রাগ করে তার অনুমতি ছাড়া দরজা খোলার জন্য, পরি শেষবারের মতো ডাকল। রুশিতা না খেয়ে থাকতে পারে না, সে পরি জানে। তাই সকাল সকাল ভাইকে জ্বালাতে চলে এসেছে। তাই ভাই খুব প্রয়োজন ছাড়া সকালে ঘুম থেকে উঠে না। রুশিতা ধীর পায়ে এগিয়ে এসে দরজা খুলে দিল। রুশিতার শুকনো মুখের দিকে তাকিয়ে অস্থির হয়ে বলল, তোর খুব খিদে পেয়েছে তাই না রে জান? মুখটা শুকিয়ে গিয়েছে, দোষ আমার, আমি কেন মনে রাখতে পারিনি? আমি তোকে নিজ হাতে খাইয়ে দিব। মা তোকে খেতে ডাকছে, আমার সাথে যাবি বল? জান। অরুণ তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে 2 জানের কাহিনী দেখছে। আহ্লাদ দেখলে শরীর জ্বলে যায়। অরুণের রক্তিম চোখের দিকে তাকিয়ে পরি উচ্চ স্বরে বলল, তুমি কেমন মানুষ ভাইয়া? আমার জানকে বিয়ে করে নিয়ে এসেছ, কিন্তু এখন পর্যন্ত খাওয়ার কথা বলনি। আমার জানের খেয়াল রাখতে না পারলে ওর দায়িত্ব আমার কাছে দিয়ে দাও। আমার জানের দায়িত্ব আমি নিব, নিয়ম করে 3 বেলা মুখে তুলে খাইয়ে দেব। তোমার কাছে অবহেলা পাওয়ার জন্য নিশ্চয়ই রুশিতার সাথে তোমার বিয়ে দেইনি। মায়ের থেকে মাসির দরদ বেশি, তাই না?
এত ন্যাকামো কই থেকে আসে? খুব তো জান জান করছিস, আমার মেজাজ খারাপ হলে তোর জানকে ভাজি করে খাইয়ে দিব। তোমার এত বড় সাহস, আমার সমানে আমার কলিজার টুকরোকে ভাজি করার কথা বলছ? তাহলে তোর কলিজাকে ভুনা করে দেব। খেয়ে দিয়ে বলিস না আবার কলিজা ভুনায় লবণ কম হয়েছে। ভাইয়া, ছাগলের মতো চেঁচাচ্ছিস কেন? তোমাকে আমি দেখে নিব। আগে কখনো দেখিসনি, এখন জামাকাপড় খুলে দেখাবো? ইবলিশ একটা। ইবলিশও তোমাকে দেখলে ভয় পাবে, আর বলবে তোমার মতো বড় মাপের ভণ্ড থাকতে ওদের কেন সৃষ্টি করছে। তোকে পরে দেখে নিচ্ছি, তোর জানের আগে জান বাঁচিয়ে নিয়ে আসি। পরি মুখ বাকাল। রুষিতা হতভম্ব হয়ে দুই ভাই বোনের ঝগড়া দেখছে। ঝগড়া করছে দুজন, মাঝখানে থেকে অরুণ তাকে ভাজি করল, আবার ভুনাও করে ফেলল। রুষিতা মুখটা বিষাদ করে সমানের দিকে এগিয়ে যেতে লাগল। পরি রুষিতার হাত ধরে বলল, আমার ভাইয়াকে যতটা খারাপ ভাবিস আমার ভাইয়া ততটা খারাপ নয় রুষিতা। বিয়ে তো হয়ে গিয়েছে। বিয়ে মানুষের জীবনে একবারই হয়, একটু মানিয়ে নিয়ে সারা জীবন আমার ভাইয়ের সাথে থেকে যা, আমি তোকে গর্ব করে বলতে পারি। পৃথিবীর সর্বসুখ তুই পাবি। আমার ভাইয়ার বাহিরটা পাহাড়ের মতো শক্ত হলেও ভেতরটা কুসুমের ন্যায় কোমল। আমার ভাইয়াকে একটু বুঝিস, তাহলে দেখছি ভাইয়া ছোট বাচ্চাদের মতো তোর সব কথা মেনে চলবে। ভাইয়া কষ্ট আর অবহেলা পেয়ে নষ্ট হয়েছে। ভাইয়ার জীবনে ভালোবাসার বড্ড অভাব রে। তুই অপ্রিয় থেকে ভাইয়ার জীবনের প্রিয় নারী হয়ে যা, এটাই আমি চাই। তোর ভাই যদি আমাকে ছেড়ে দেয়, তুই খাতা কলমে লিখে নে, ভাইয়া তোকে কোনোদিন ছাড়বে না। কিন্তু মনকে মানাতে পারছি না, সবকিছু স্বপ্নের মতো লাগছে। তোর ভাইয়াকে আমার মনকে বোঝানোর সময় দেব? ভাইয়া কি তোর সাথে কাল কোনোরকম অসভ্য আচরণ করেছে? না। তাহলে কেন বুঝিস না? ভাইয়া তোকে চায়, তোর সাথে সংসার করতে চায়, তোকে তার জীবনে থাকার সুযোগ দিতে চায়। এটা অসম্ভব ব্যাপার পড়ি। তোর ভাইয়ের আর আমার মধ্যে এ জীবনে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠবে না। সমাজের নিয়মে দেখাতে হবে আমরা স্বামী স্ত্রী, সেই নিয়মে জীবন চলবে, ভালোবাসার নিয়মে নয়। আজ শত বোঝালেও তুই বুঝবি না। যেদিন দুজন ভালোবাসার গভীর অনুভূতিতে ডুবে যাবি, দুজন দুজনকে চোখে হারাবি, একজনের অনুপস্থিতি আরেকজনকে যন্ত্রণায় ছটফট করাবে, দুজন দুজনকে ছাড়া এক মুহূর্ত ভালো থাকতে পারবি না। সেদিন বুঝতে পারবি আসলেই তোদের মধ্যে ভালোবাসা হওয়া সম্ভব কিনা। সৃষ্টিকর্তা চাইলে পাথরেও ফুল ফোটানো সম্ভব। পাথরে ফুল ফোটানো সম্ভব হলেও অরুণ আর আমার মধ্যে ভালোবাসা তৈরি হওয়া অসম্ভব। অনুভূতিহীন সংসার জীবন পার করতে হবে আমাকে। পাপ করেছি, পাপের শাস্তি পাচ্ছি। মাহিমের মতো ছেলেকে ভরসাকরাই ছিল আমার জীবনের চরম ভুল। আমি যদি নিজের পছন্দের কাউকে বিয়ে করতাম তাহলে হেরে গিয়েও জিতে যেতাম। রুষিতার কথায় পরি দীর্ঘশ্বাস ছাড়ল। সে জানে রুষিতাকে এখন হাজার বুঝিয়েও লাভ নেই। যখন অনুভূতিরা ভালোবাসা নিয়ে আসবে, তখন সে অনুভব করবে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী নারীটি হল রুষিতা। চলবে ইনশাআল্লাহ।